ওয়েলকাম টু মুনমুনে ক্লাসরুম। ভিউয়ার্স, আজকে আমরা যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট সম্বন্ধে ফার্স্টে বলবো। এটা তোমরা খুব ভালো করে লক্ষ্য করবে, কারণ নিট, জয়েন্ট, এইমস এবং সর্বভারতীয় যে পরীক্ষাগুলো তোমরা দাও তার প্রত্যেকটাতে এখান থেকে কিছু না কিছু কোশ্চেন আসে। সেহেতু তোমাদের এই জিনিসের সম্বন্ধে জানা খুব প্রয়োজন, এবং এটা সম্বন্ধে জানলে পারে এই রিলেটেড অনেক কোশ্চেন অ্যান্সার তোমরা দিতে পারবে। তো প্রথমে আমরা বুঝবো ইন্ডাকটিভ এফেক্ট কাকে বলে বা তার সম্বন্ধে আস্তে আস্তে আসবো। তোমরা ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকো, এবং ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, এবং আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি এখনও তারা সাবস্ক্রাইব করে নেবে। এবং তোমাদের এই সম্বন্ধে আর কী কী যে ভিডিও হলে ভালো হয় সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবে। ইন্ডাকটিভ জিনিসটা কি বলছে, কোনো জৈব যৌগের অণুতে, ধরা যাক এইটা যৌগ CH3 CH2Cl ইথাইল ক্লোরাইড, কোনো জৈব যৌগের অণুতে এক বন্ধনে আবদ্ধ, দেখো এটা সিঙ্গেল বন্ডে রয়েছে, কোনো জৈব যৌগের অণুতে এক বন্ধনে আবদ্ধ কার্বন শৃঙ্খলে অন্য পরমাণু বা গ্রুপ, এই যে কার্বন শৃঙ্খলে অন্য পরমাণু মানে এখানে ক্লোরিন এসছে, অন্য পরমাণু বা গ্রুপের উপস্থিতির ফলে যে এই যে বন্ধন ইলেকট্রন জোড়ের যে স্থায়ী সরণ ঘটে তাকে আমরা বলবো ইন্ডাকটিভ এফেক্ট। তাহলে ইন্ডাকটিভ এফেক্ট তাদের মধ্যে দেখা যাবে না, কার্বন শৃঙ্খলের মধ্যে দেখা যাবে। কার্বন শৃঙ্খলে কি হবে, এক বন্ধনে, অবশ্যই এটা এক বন্ধনে যখন কার্বন শৃঙ্খলের সঙ্গে অন্য কোনো গ্রুপ যুক্ত থাকবে, এখানে গ্রুপটা যুক্ত রয়েছে, তখন বন্ধন ইলেকট্রন জোড়, এই যে সিঙ্গেল বন্ডের যে বন্ধন ইলেকট্রন জোড় তার স্থায়ী সরণ হচ্ছে, এটা মিডিলে থাকা উচিত ছিল, না হয়ে যেটা তড়িৎ ঋণাত্মক মৌল বা তড়িৎ ঋণাত্মক গ্রুপ রেডিক্যাল যার ইলেকট্রন টানার ক্ষমতা বেশি তার দিকে শিফট করে থাকবে। এই যে স্থায়ী সরণ হচ্ছে বন্ধন ইলেকট্রন জোড়ের, এটাকে আমরা বলছি ইন্ডাকটিভ এফেক্ট। এখানটায় ইলেকট্রন জোড়ে যদি ক্লোরিন যেহেতু তড়িৎ ঋণাত্মক মৌল দিকে সরে রয়েছে, এটা যাবে ডেল নেগেটিভ, তাহলে এই যে ইলেকট্রন সরে গেল, তাহলে এর দিক থেকে ইলেকট্রন ঘনত্ব কমে গেল, তাহলে ইলেকট্রন ঘনত্ব কমে গেলে এটা হয়ে যাবে ডেল পজিটিভ। তাহলে এর যদি ইলেকট্রন ঘনত্ব কমে যায় দিয়ে সরে যাওয়ার জন্য, তাহলে এখান থেকে আবার এ আগে দিয়ে হেল্প করার চেষ্টা করবে, তাহলে এর ইলেকট্রন ঘনত্ব কমবে, কিন্তু এর মতো কমবে না। কারণ কি, ইলেকট্রন নেগেটিভ গ্রুপটা ডাইরেক্ট এই কার্বন পরমাণুর যুক্ত রয়েছে, এর সাথে নেই। তাহলে এখানে যতটা কমবে এর প্রভাবটা ইন্ডাকটিভ এখানে যত দেখা যাবে এখানে তার থেকে কম দেখা যাবে। এইভাবে যত দূরে দূরে যাব ইন্ডাকটিভ প্রভাব তত কমে যাবে। এবং মূলত আমরা যেটা দেখা যায় যে আমরা কেমিস্ট্রি যেটা বলি যে তিনটে কার্বন পরমাণুর পরে এই ইলেকট্রোনেগেটিভ ইয়েটা যতটাই কমে যায় ইলেকট্রোনেগেটিভ এফেক্টটা, যে সেটা আর আমরা হিসাবের মধ্যে ধরি না। এবার দেখা যাক এই ইন্ডাকটিভ এফেক্টের জিনিসটা কিসের উপর ডিপেন্ড করে। ইলেকট্রনিক ডিপেন্ড করে প্রথমত হচ্ছে উৎস থেকে দূরত্ব বৃদ্ধির ওপর। এই যে এটা হচ্ছে উৎস, এখানে সৃষ্টি হচ্ছে ইলেকট্রনিক এই গ্রুপটার জন্য, তাহলে এখান থেকে যত দূরত্ব বাড়বে তত ইন্ডাকটিভ এফেক্ট কমবে। এটা হলো আমাদের এক নম্বর পয়েন্ট। এক নম্বর হচ্ছে উৎস থেকে দূরত্ব। এবার আমরা দেখি সেকেন্ড পয়েন্ট কি হয়েছে না, এখানটা যেটা খুব ইম্পর্টেন্ট কথা, ইলেকট্রনের কিন্তু স্থায়ী সরণ হচ্ছে, মানে ইলেকট্রন যেটা একদিকে শিফট করে রয়েছে এর মানে নয় কিন্তু এর মধ্যে তাহলে কী হবে, এটা শিফট করে যাওয়ার জন্য এর মধ্যে একটা পোলারিটি সৃষ্টি হয় বন্ধনের মধ্যে, অর্থাৎ একটা সমযোজী বন্ধনের মধ্যে কিছুটা হলেও আয়নিক ক্যারেক্টার গ্রো করবে। তাহলে ইন্ডাকটিভিটির জন্য কোনো একটা সমযোজী বন্ধনের মধ্যে কোভালেন্ট বন্ডের মধ্যে আয়নিক ক্যারেক্টার গ্রো করছে, কিন্তু বন্ধনটা কখনোই ব্রেক করবে না, মানে বন্ধনটা বিয়োজিত হবে না। তাহলে এখানে কি হলো, আয়নীয় চরিত্র লাভ করলেও বন্ধন বিয়োজিত হবে না। বন্ধন বিয়োজিত হবে না। থার্ড পয়েন্ট কি আসছে, থার্ড পয়েন্ট আমরা কিভাবে প্রকাশ করছি, এই যে এখানে আমরা অ্যারো দিয়ে প্রকাশ করব। কিরম অ্যারো না, বন্ধনের মধ্যেই শুধু অ্যারোর মাথাটা দিয়ে আমরা দেখাবো, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে দেখাবো, এটা শো করি, আমরা বন্ধনের মধ্যেই অ্যারো দিয়ে শো করব। 4 নম্বর পয়েন্ট কি হচ্ছে, এই যে ইলেকট্রোনেগেটিভিটি এর কোনো আমরা অ্যাবসলিউট মান পাবো না, কোনো পরম মান বের করা যায় না, কারণ এটা একটা এফেক্টটা কেমন হচ্ছে, এটা গ্রুপের জন্য তৈরি হচ্ছে, ফলে এটা অ্যাবসলিউট ভ্যালু কখনোই আমরা বের করতে পারবো, আমরা যেটা পারবো রিলেটিভ ভ্যালু বের করতে পারবো। এবং খুব ইম্পর্টেন্ট, এখানে যদি কোশ্চেনে তোমরা জানবে, ভালো করে বই না পড়ে তাহলে জানতে পারবে না যে কী করে কোন কার্ড এক্সপেক্টে বের করা হয়। এটা আসলে বের করা হয় R3C বন্ড H, এই হাইড্রোজেনের রেসপেক্টে বের করা হয়। টারশিয়ারি
কার্বনের হাইড্রোজেনের রেসপেক্টে বের করা, এটা 3 ডিগ্রি হাইড্রোজেন, এটা একটা এর রেসপেক্টে বের করা হবে, মানে এর রেসপেক্টে যদি অন্য কোনো গ্রুপের প্রেজেন্সে এখানে ইলেকট্রন ঘনত্ব বাড়ে বা কমে তার রেসপেক্টে বের করা হয় ইন্ডাকটিভ এফেক্ট বা ইন্ডাকটিভ এফেক্ট ভ্যালু। যেমন যেমন ধরো এখানটায় আমরা যেটা দিয়ে দেখাচ্ছিলাম সিএল, এই R3C এর মধ্যে যদি সিএল থাকে, সিএলটা কী করবে, ইলেকট্রন জোট টেনে নেবে নিজের দিকে। তাহলে এই গ্রুপটা ইলেকট্রন জোট টেনে নিচ্ছে নিজের দিকে, মানে এর উপরে এই কার্বনের উপর ইলেকট্রন ঘনত্ব কমে যাবে, দ্যাট মিনস এর উপর ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাচ্ছে, এই যে ইলেকট্রন টেনে নিচ্ছে এইটা ওকে বলা হচ্ছে মাইনাস আই এফেক্ট। ইলেকট্রন ঘনত্ব যদি হ্রাস করে দেয় কার্বনের উপর তাহলে হবে সেটা মাইনাস আই এফেক্ট, কার্বনের উপর যদি ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দেয় সেটাকে আমরা বলবো প্লাস আই এফেক্ট। দ্যাট মিনস ইন্ডাকটিভ এফেক্ট 2 টাইপস, প্লাস আই এফেক্ট অ্যান্ড মাইনাস আই এফেক্ট। আমরা এটা মুছে দিই, মাইনাস আই এফেক্ট। তাহলে আমরা কি পেলাম, ইন্ডাকটিভ এফেক্ট 2 রকম, প্লাস আই এফেক্ট, মাইনাস আই এফেক্ট। প্লাস আই এফেক্ট মিনস ইলেকট্রন পুশিং এফেক্ট, যে ইলেকট্রন জোর অন্যর দিকে ঠেলে দিচ্ছে, অর্থাৎ কার্বনের দিকে ঠেলে দিচ্ছে। যদি কার্বনের দিকে ঠেলে দেয় কার্বনের উপর ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাবে এবং যে ঠেলবে সে কী হয়ে যাবে, তার পজিটিভ হওয়ার প্রবণতা বাড়বে, দ্যাট মিনস প্লাস আই এফেক্ট। আর যদি ইলেকট্রন নিজে থেকে নিয়ে নিই, আমি যদি আর থেকে ইলেকট্রন নিই তাহলে আমি নেগেটিভ চার্জগ্রস্ত হয়ে পড়বো, মানে আমার ওপর মাইনাস চার্জ করছে এবং যার নিচে তার উপর পজিটিভ চার্জ করছে। তাহলে আমার ওপর কী চার্জ করছে, নেগেটিভ চার্জ, দ্যাট মিনস মাইনাস আই এফেক্ট। এবার আমরা যেটা দেখবো যে প্লাস আই এফেক্ট এবং মাইনাস আই এফেক্ট কারা কারা দেখায়। যদিও তার আগে আমি এটা বলে দিই, এই যে R3C দেখালাম এটা কার মতামত, এটা ছিল ইন গোল্ড, এটা তোমরা মানে নোট করে রাখতে পারো। ইন গোল্ড ইনার মত অনুসারেই বা ইনার সংজ্ঞা অনুসারেই আমরা ইন্ডাকটিভ এফেক্টের যেটা রিলেটিভ ভ্যালু সেটা বের করি। ইন্ডাকটিভ এফেক্টের রিলেটিভ ভ্যালু বের করে কে, ইন গোল্ডের সংজ্ঞা অনুসারে। এবার দেখে নিই আমরা কারা কারা প্লাস আই এফেক্ট দেখায়, কারা কারা মাইনাস আই এফেক্ট দেখায়। তোমরা এটার টুকেও রাখতে পারো বা স্ক্রিনশট তুলে নিতে পারো, কারণ এই জিনিসটা মনে রাখতে হবে বা একটু মুখস্থ টাইপের করে রাখলে ভালো হয়। NH মাইনাস এটা হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট দেখাবে, O মাইনাস, COO মাইনাস, নট COOH, COO মাইনাস, এখানে নিচে লিখে দিন CH3 C টারশিয়ারি কার্বন, CH3 CH সেকেন্ডারি কার্বন, CH3 CH2 1 ডিগ্রি কার্বন, CH3 মিথাইল গ্রুপ, এরা সবাই প্লাস এফেক্ট দেখায়। এবং ডয়টেরিয়াম এরা হচ্ছে প্লাস এফেক্ট দেখাবে। মাইনাস এফেক্ট কারা কারা দেখাবে, সিঙ্গেল বন্ড NR3 প্লাস, সিঙ্গেল বন্ড SR2 প্লাস, সিঙ্গেল বন্ড NH3 প্লাস, সিঙ্গেল বন্ড NO2। যারা নিজে থেকে ইলেকট্রন নিতে পারবে তারাই মাইনাস এফেক্ট দেখাবে। সিঙ্গেল বন্ড SO2 আর সিঙ্গেল বন্ড CN, সিঙ্গেল বন্ড COOH। এ দেখো এখানটাই ছিল হচ্ছে মাইনাস মানে প্লাস এফেক্ট, আর মানে COO মাইনাসটা কার্বক্সিলেট গ্রুপটা, আর কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপটা হচ্ছে মাইনাস এফেক্ট দেখাবে। F সিঙ্গেল বন্ড Cl, সিঙ্গেল বন্ড Br, সিঙ্গেল বন্ড I, সিঙ্গেল বন্ড OR, সিঙ্গেল বন্ড OH। এরা প্রত্যেকেই আমাদের মাইনাস এফেক্ট দেখাবে। তাহলে কারা কারা প্লাস এফেক্ট দেখায়, কারা কারা মাইনাস এফেক্ট দেখায়, এটাকে আমি 4টা দিয়ে দিলাম, তোমরা একটু দেখে নেবে। এইবার যেটা আমরা করবো, এই যে ইন্ডাকটিভ এফেক্ট থেকে আমরা কী কী বিষয় জানতে পারি, আমরা এক এক করে দিয়েও আসবো। আমরা যেটা জানতে পারি ইন্ডাকটিভ এফেক্ট থেকে সেটা হচ্ছে
এক নম্বর অ্যাসিডিটি, মানে কোনটা বেশি অ্যাসিড কোনটা কম অ্যাসিড, অ্যাসিড স্ট্রেংথ সম্বন্ধে একটা ধারণা পাবো আমরা। আর কি সম্বন্ধে পারবো হচ্ছে বেসিসিটি, বেসিক ক্যারেক্টার। বেসিক ক্যারেক্টার সম্বন্ধে আমরা জানতে পারবো। আর কি সম্বন্ধে জানতে পারবো, বন্ড পোলারিটি, কোনো বন্ড কতটা পোলারি হবে সেটা সম্বন্ধে। আর এটা থেকে আমার খুব কি আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস জানতে পারবো বন্ড পোলারিটি থেকে, সেটা কি পারবো, কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি। এগুলো আমরা জানতে পারি। আচ্ছা, এগুলো সম্বন্ধে আমরা একটু এক এক করে দেখি। আমরা এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, এবার দেখো আমরা কন্টিনিউয়াস ছবির দিক এখানে নিয়েছি। এখানটায় এই দুটোর মধ্যে কার অ্যাসিডিটি বেশি হবে। প্রথমে বলছি অ্যাসিড জিনিসটা কি। অ্যাসিড হিসাবে আরএনএস আমরা একটা ভিডিও অলরেডি করে দিয়েছিলাম, কাকে অ্যাসিড বলে, মানে অ্যাসিডের স্ট্রেংথ, অ্যাসিড বেস সম্পর্কে। তোমরা সেটা দেখবে, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো। অ্যাসিড হচ্ছে যারা H+ আয়ন সহজে ছাড়ে তারা অ্যাসিড। তাহলে এখানে এই OH বন্ড যত তাড়াতাড়ি ব্রেক করাতে পারবে সে তত বেশি তাড়াতাড়ি তীব্র অ্যাসিড হবে। তাহলে আমরা যদি এই দুটো দেখি তাহলে দেখা যায় যে এটার অ্যাসিডিটি পাওয়ার বেশি। কেন? দেখো আমাদের তো এই আগে একটু আগে তোমরা এটা দেখে নেবে যে ইন্টারডিভেট কী আছে না, CH3 গ্রুপের আছে প্লাস আই এফেক্ট, দ্যাট মিনস ইলেকট্রন পুশিং এফেক্ট। এই যদি এখানে ইলেকট্রন ঠেলে দেয় তাহলে এই কার্বন অক্সিজেনের মধ্যে ইলেকট্রন ঘনত্ব কী হবে, কার্বনের ওপর ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাবে, ফলে সে অক্সিজেন থেকে ইলেকট্রন ঘনত্ব ঠেলে দেবে ইলেকট্রনকে। CH3 গ্রুপের প্লাস এফেক্টের জন্য এই কার্বনের উপর ইলেকট্রন ঘনত্ব বাড়ছে, এই কার্বন আবার অক্সিজেন এই বন্ধনে ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দিচ্ছে, ফলে এই যে বন্ধনটা ব্রেক করার প্রবণতা সেটা কমছে। কিন্তু এখানে দেখো Cl তড়িৎ ঋণাত্মক মৌল হওয়ায় ওর মাইনাস এফেক্ট আছে, ওই ইলেকট্রনটা এখানে টেনে দিচ্ছে। এই যদি টেনে নেয় তাহলে ইলেকট্রন ঘনত্ব কমে যাচ্ছে এখানে এই কার্বনের উপর, তাহলে এখানে অক্সিজেন ইলেকট্রন ঘনত্ব কমে যাচ্ছে, তার ফলে অক্সিজেনটা কী করবে, হাইড্রোজেন থেকে ইলেকট্রন নিয়ে নেবে। দ্যাট মিনস এই বন্ডটা ব্রেক করার প্রবাবিলিটি বেড়ে যাচ্ছে। তাই এই দুটোর মধ্যে এর অ্যাসিডিক পাওয়ারটা বেশি। এবং এটা আমরা জানতে পারি পিকে ভ্যালু থেকেও, এটার পিকে ভ্যালু হচ্ছে 4.7 আর এটার ভ্যালু হচ্ছে পিকে ভ্যালু 2.8। আচ্ছা, এবার এদের পিকে ভ্যালুটাকে দেখে নিই তারপর বলছি। এর পিকে ভ্যালু 2.7, এর পিকে ভ্যালু 2.8, এর পিকে ভ্যালু 2.9 আর এর পিকে ভ্যালু 3.1। ভ্যালু তোমাদের মনে রাখার দরকার নেই, লাগবে না, শুধু তোমার জানতে হবে এখানে কে বেশি অ্যাসিডিক। দেখো যার এই OH বন্ধনের পোলারিটি করার মানে বাড়ানোর ক্ষমতা বেশি সে বেশি অ্যাসিডিক। তাহলে আমি যদি দেখি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন কার তড়িৎ ঋণাত্মকতা বেশি। পর্যায় সারণী দেখো, পর্যায় সারণী আমরা উপর থেকে নিচে নেমেছি, আমরা এই পর্যায় সারণী উপর থেকে নিচে নামলে পরমাণু আকার বাড়ে, ফলে তড়িৎ ঋণাত্মকতার মান কমে যায়। তার মানে ফ্লোরিন সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল, তারপরে ক্লোরিন তড়িৎ ঋণাত্মক মৌল, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। তাহলে তড়িৎ ঋণাত্মকতা ক্রমশ কমছে, তার মানে ইলেকট্রন টানার ক্ষমতাও ক্রমশ কমছে। তাহলে ইলেকট্রন টানার ক্ষমতা যদি ক্রমশ কমে তাহলে OH বন্ধনের পোলারিটি করার ক্ষমতাটাও ক্রমশ কমে যাচ্ছে। দ্যাট মিনস এই OH বন্ধনটা মোর পোলার দ্যান এই OH বন্ধনটা। তাহলে এই বন্ধনটা সহজে বিয়োজিত হবে। তার মানে এইটা এই যে ফ্লুরো অ্যাসিডিক অ্যাসিড সেটা হচ্ছে তীব্র অ্যাসিড, এবং যত আসবে ক্লোরো অ্যাসিড অ্যাসিডের তীব্রতা আরেকটু কমলো, ব্রোমো অ্যাসিড অ্যাসিডের তীব্রতা আরও কমে গেল, এবং আয়োডো অ্যাসিড অ্যাসিডের তীব্রতা আরও কমে গেছে। ক্লিয়ার হলো? আবার একইভাবে এখানে দেখো এই দুটো যদি দেখি আমি, কার তীব্রতা বেশি, অবশ্যই এর তীব্রতা বেশি হবে। কারণ কি, এখানে কটা গ্রুপ আছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, দুটো, আর এখানে কটা আছে, তিনটে। তাহলে তিনটে উইথড্রয়িং গ্রুপের ইলেকট্রন উইথড্র করার ক্ষমতা অনেক বেশি, ফলে এখানে ইলেকট্রন ঘনত্ব যদি নিজের থেকে সরিয়ে নেয় তাহলে এই OH বন্ধনের পোলারিটি এখানে অনেক বেশি হবে। ভুল বললাম, এখানে দুটো থাকার জন্য পোলারিটি কতটা হবে, এখানে তিনটে থাকার জন্য পোলারিটি অনেক বেশি হবে, ফলে এটা অনেক বেশি তীব্র অ্যাসিডিক অ্যাসিড, এই তীব্র অ্যাসিড। তার মানে ডাইক্লোরো অ্যাসিডিক অ্যাসিডের থেকে টাইক্লোরো অ্যাসিডিক অ্যাসিড অনেক বেশি তীব্র, আবার টাইক্লোরো অ্যাসিডিক অ্যাসিডের থেকে টাইফ্লুরো অ্যাসিডিক অ্যাসিড আরও বেশি তীব্র। এবার আমি দেখো একটা জিনিস দেখাই,
এখানে আমি ক্লোরিনের বদলে আমি যদি এখানে CH3 গ্রুপ দিতাম তাহলে কি হতো? ধরো এখানে এখানে দুটো CH3 গ্রুপ আছে, এখানে 3টে CH3 গ্রুপ আছে, তাহলে এই CH3 গ্রুপের সংখ্যা যত বাড়ছে তাহলে দেখো তার এর কি আছে, প্লাস আই ইফেক্ট আছে CH3 গ্রুপের, তাহলে এটা ইলেকট্রন ঠেলে দিচ্ছে, এখানে 2জন ঠেলছে, এখানে 3জন ঠেলছে, তাহলে এর ঠেলার প্রবণতা বেশি, ফলে এখানে OH বন্ধের পোলারিটিটা কম হবে, মানে পোলারিটি হওয়ার ক্ষমতা কম হবে তুলনামূলক। এটা মোর পোলার, এটা হচ্ছে মোর পোলার, সুতরাং এর তীব্রতা বেশি, এর তীব্রতা কম, মানে CH3 গ্রুপ যত বাড়বে তীব্রতা তত কমে যাবে। একইভাবে ক্ষারকীয়তার ক্ষেত্রেও প্রযোজ্য। ক্ষারকীয়তা থেকে আমরা 3 রকম ক্ষার দেখাই, কার বেশি তীব্র কেটা কম তীব্র। মিথাইলামিন CH3NH2, ডাইমিথাইলামিন, ট্রাইমিথাইলামিন, এগুলো যদি তীব্রতা দেখি, এক সেকেন্ড, মিথাইলামিন, ডাইমিথাইলামিন এবং ট্রাইমিথাইলামিন, এই তিনটে যদি আমি তীব্রতা দেখি, কার তীব্রতা মানে ক্ষারকীয়তা যে তীব্রতা বেশি কার হবে। এখানে দেখো ক্ষারকীয়তা জিনিসটা কি করে বোঝাবো আমরা, এখানে আমরা জানি লোন পেয়ার ইলেকট্রন যার ডোনেট করার ক্ষমতা বেশি সে বেশি খা। ঠিক একইভাবে যদি জলীয় দ্রবণে দেখতাম, এটা হচ্ছে জলীয় দ্রবণ নয়, অ্যাপ্রোটিক দ্রবণে, যদি জলীয় দ্রবণে দেখি OH মাইনাস বা প্রোটন H প্লাস অ্যাকসেপ্ট করার ক্ষমতা যার বেশি সে বেশি খায়। তাহলে এই হিসাবে যদি দেখো এখানটায় একটা CH3 গ্রুপ আছে, এখানে দুটো CH3 গ্রুপ আছে, আর এটাতে 3টে CH3 গ্রুপ আছে, তাহলে এখানে CH3 গ্রুপের সংখ্যা যত বাড়বে তত ইলেকট্রন, এখানে নাইট্রোজেন ইলেকট্রন তত বাড়বে, কারণ CH3 গ্রুপের কী আছে, প্লাস ইফেক্ট আছে। তাহলে এই প্লাস ইফেক্টের জন্য এখানে ইলেকট্রন যদি বেড়ে যায় তাহলে এখানে যতটা ইলেকট্রন হচ্ছে তাতে এখানে আরেকটু বাড়লো, এখানে আরও বাড়লো, তাহলে ইলেকট্রন যদি যত বাড়বে এই নাইট্রোজেনের ওপর ইলেকট্রনের লোকালাইজেশন হবে যত বেশি ইলেকট্রনের লোকালাইজড হবে তত বেশি কী হবে, তার ইলেকট্রন ডোনেট করার প্রবণতা বেড়ে যাবে, তার মানে এই ইলেকট্রন দান করার প্রবণতা সব থেকে বেশি, সেই জন্য এটা হচ্ছে মোর বেসিক। এটা হচ্ছে তার থেকে তুলনামূলক একটু কম বেসিক, এটা আরও কম বেসিক, তার মানে টারশিয়ারি যেটা রয়েছে অ্যামিন সেটা সব থেকে তীব্র ক্ষার, তারপর সেকেন্ডারি অ্যামিন, তারপর প্রাইমারি অ্যামিন। এখানটা ইম্পর্টেন্ট, আমাদের এটা জলীয় দ্রবণও দিতে পারে। জলীয় দ্রবণ দিলে কী হবে, জলীয় দ্রবণে প্রোটন অ্যাকসেপ্ট করছে বা জলের সঙ্গে হাইড্রোজেন বন্ড করতে পারছে তার উপর ডিপেন্ড করে, অর্থাৎ সেখানে H প্লাস আয়নকে অ্যাকসেপ্ট করার পর এটা কী তৈরি হবে, N3 প্লাস, এটা কী হবে NH2 প্লাস, এটা হবে NH প্লাস। এবার দেখো এখানে নাইট্রোজেনের সঙ্গে 3টে হাইড্রোজেন রয়েছে, এই 3টে হাইড্রোজেন জলের সঙ্গে OH বন্ড করতে পারবে, কীরকম, জলের সঙ্গে হাইড্রোজেন বন্ড করবে, দেখো তাহলে এটা হাইড্রোজেন বন্ড করার জন্য এর স্টেবিলিটিটা বেশি হবে তুলনামূলক। এখানে দুটো আছে হাইড্রোজেন যারা হাইড্রোজেন বন্ড করবে, স্টেবিলিটি কমলো, এখানে একটা আছে আরও স্টেবিলিটি কমলো, তাহলে সেই হিসাবে এর ক্ষারকীয়তা বেশি হওয়া উচিত, এটার কম, এটা আরও কম। তাহলে আমরা যদি অ্যাপ্রোটিক দ্রবণ হিসাবে অর্থাৎ যদি ইন্টারডিপেট হিসাবে দেখি এর ক্ষারকীয়তা সব থেকে বেশি, এদের আস্তে আস্তে কমছে। আর যদি জলীয় দ্রবণে হাইড্রোজেন বন্ড করার প্রবণতা বা H প্লাস আয়নকে অ্যাকসেপ্ট করার প্রবণতা হিসেবে দেখি তাহলে এর ক্ষারকীয়তা সব থেকে বেশি, উপর থেকে কমছে। এই দুটোর মিলিত প্রভাবের জন্য জলীয় দ্রবণে, ভালো করে মনে রাখবে, জলীয় দ্রবণে সব থেকে বেশি ক্ষারীয় হবে এইটা CH3(2NH), এর ক্ষারকীয়তা সব থেকে বেশি, তারপরে হবে প্রাইমারি অ্যামিন, তারপরে হবে টারশিয়ারি অ্যামিন। এটা কিন্তু জলীয় দ্রবণে ফর অ্যাকুয়াস সলিউশন। এরপরে যেটা আমরা দেখাবো রেজোনেন্স সম্পর্কে, তবে তার জন্য তোমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। থ্যাংক ইউ।